আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, যারা ব্যাংকে টাকা রেখেছেন তাদের জন্য এই ভিডিওটি। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। যাদের মনে হয় যে গ্রহণযোগ্য তাহলে গ্রহণ করবেন তার কথাগুলা, আর যদি যাদের মনে হয় যে গ্রহণযোগ্য না তাহলে গ্রহণ করার দরকার নাই। কারণ আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বলে আপনারা গ্রহণ করতে হবে এটা না, তাহলে তো এটা ভুল। কারণ আমি ঠিক আছে, আমি একটা জিনিস এগুলো তার আমি নিজে ভিডিও বানাই না, আমার ভালো মনে হয় বা একটু আপনাদেরকে সচেতন করার জন্য এই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি বিধায় এরকম না যে যাই শেয়ার করি তাই আপনারা মিথ্যাগুলো সত্য মনে করে নেবেন আর সত্যগুলো মিথ্যা মনে করে নেবেন। আর আমি ওইরকম ধরনের ভিডিও আমার জানা মতো আমি আপনাদের সাথে শেয়ার করি না। এটা মনে হলো যে আমার কাছে সত্য, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আপনাদের কাছে যদি সন্দেহ ভাজনমূলক হয় তাহলে অবশ্যই আপনারা শেয়ার করার দরকার নাই, আপনারা গ্রহণ করার দরকার নাই। তো প্রিয় দর্শক, কথা বেশি না বলে ভিডিওটি দেখতে থাকুন, কি বলে আপনারা শুনুন। ব্যাংকে আপনার টাকা আছে? তাহলে এই ভিডিওতে আপনার জন্য ভয়ের খবর আছে। ভারতে 12টি সরকারি এবং 21টি প্রাইভেট ব্যাংক আর কয়েকটি আঞ্চলিক ব্যাংক, আর বাংলাদেশে এখন 63টা শিডিউলড ব্যাংক। এত ব্যাংক খুব কম দেশেই আছে, তাও আপনার টাকা নিরাপদ না। কেন? কারণ এই দেশে ব্যাংকের মালিক ব্যাংকার না, মালিক হলো গার্মেন্টস ব্যবসায়ী, সিমেন্ট ব্যবসায়ী, পাওয়ার প্ল্যান্টের মালিক। আপনি টাকা রাখেন নিরাপদ ভেবে, ওরা সেই টাকা দিয়ে আর একটা ব্যবসা খোলে। ব্যবসায়ীদের এই মডেলটা দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে। যেখানে আমেরিকা, ভারত সহ পৃথিবীর অন্য দেশগুলো 100 বছর আগেই এই মডেলকে বাতিল করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো চলছে। 6টা গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে তাদের হাতে পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান, লেখা আছে দেশে 63টি শিডিউলড ব্যাংক, 7টি রাষ্ট্রায়ত্ত, 3টা বিশেষায়িত, 43টা প্রাইভেট, 9টা বিদেশি। 43টা প্রাইভেট ব্যাংক মানে 43টা পরিবার, 43টা গ্রুপ। এই 43টা ব্যাংকের প্রায় সবগুলোই কোনো না কোনো ব্যবসায়িক গ্রুপের। এটাই বাংলাদেশের বাস্তবতা। এখানে কোনো ডেডিকেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক নেই। জেপি মর্গান, এইচএসবিসি, সিটির মতো ব্যাংক নেই যারা শুধু ব্যাংকিংই করে। এখানে সবাই অন্য ব্যবসায়ী, ব্যাংকিং তাদের সাইড বিজনেস। পার্থক্যটা বুঝুন। ব্যাংকারের কাজ রিস্ক কমানো, আর ব্যবসায়ীর কাজ রিস্ক নেয়া। যখন রিস্ক নেওয়া লোকের হাতে রিস্ক কমানোর দায়িত্ব দেওয়া হয় তখন কি হয়? দুর্ঘটনা হয়। সেটাই হয়েছে। বাংলাদেশ ব্যাংক 17 জুন 2026 জানিয়েছে দেশে অফিসিয়ালি খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের প্রায় 36%। মানে প্রতি 100 টাকা ঋণের মধ্যে 36 টাকাই খেলাপি। একটু অন্য দেশের দিকে তাহলে তাকাই। আমেরিকায় খেলাপি ঋণ 1.5%, ভারতে 2.8%, পাকিস্তানে 5.8%, নেপালে 5.6%, আর বাংলাদেশে 36%। খেলাপি ঋণে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পরেই। ইউক্রেনে 38%। সেখানে যুদ্ধ চলছে বুঝলাম, আমাদের এখানে কি চলছে? অনেক ডেটা দিলাম, নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন। আরেকটু বিরক্ত করি। ব্যাংকিং সেক্টরে একটা কথা আছে, মূলধন পর্যাপ্ততা অনুপাত। ধরুন বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দিল কোনো ব্যাংক 100 টাকা ঋণ দিলে ব্যাংকের পকেটে অন্তত 10 টাকা ব্যাকআপ থাকতে হবে, যেন কোনো কারণে ঋণ গ্রহীতারা টাকা ফেরত না দিলেও ব্যাংকটি দেউলিয়া না হয়, যেন সাধারণ গ্রাহকদের জমানো টাকা নিরাপদ থাকে। বাংলাদেশে এটা কত? -2.64%। মাইনাস মানে ব্যাংকগুলোর নিজস্ব পুঁজি শেষ। টেকনিক্যালি বলা যায় দেউলিয়া। 19টা ব্যাংক মিনিমাম পুঁজিও রাখতে পারছে না। এই অবস্থা একদিনে হয়নি, গত 20 বছর ধরে হয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 6টা ব্যাংক নিয়ে যাত্রা শুরু, সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক। 1980 সালে প্রাইভেট ব্যাংক আসে, উত্তরা, পূবালী, ন্যাশনাল ব্যাংক। 90 দশকে আরো কিছু ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। 2013 সালে একসাথে 9টা নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়। তখন দেশের ব্যাংকিং সেক্টর অলরেডি অসুস্থ। বাংলাদেশ ব্যাংক নিজেই বলেছিল নতুন ব্যাংক দরকার নেই, কিন্তু সরকার শোনেনি। এই 9টা ব্যাংককে বলে 4th জেনারেশন ব্যাংক। এদের প্রায় সবগুলোরই শক্ত রাজনৈতিক লিঙ্ক ছিল।
ফল কি হলো? এই 9টা ব্যাংকের মধ্যে ফার্মার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক 2 বছরের মধ্যে ধুঁকতে শুরু করলো। তারপর 2017 আরো বড় ঘটনা, সরকার ব্যাংক কোম্পানি আইন বদলালো। এক পরিবার থেকে 4 জন পরিচালক হতে পারবে, আগে যেখানে ছিল 2 জন, বাড়িয়ে 4 জন করা হলো। কেন? যাতে এক পরিবার পুরো বোর্ড দখল করতে পারে। আর মেয়াদ 6 বছর থেকে বাড়িয়ে 9 বছর, মানে একবার ঢুকলে 9 বছর আর বের হওয়া লাগবে না। এই দুটো ঘটনাতেই ব্যাংকগুলো পরিবারের পকেটে চলে গেল। আইন বদলালো, লাইসেন্স পেল, এবার শুরু হলো আসল খেলা। এস আলম গ্রুপ, চট্টগ্রামের গ্রুপ। অভিযোগ আছে এই প্রতিষ্ঠানটি 2017 সালে ইসলামী ব্যাংকের দখল নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডকুমেন্ট বলছে ইসলামী ব্যাংকের মোট ঋণের 47% অর্থাৎ 74,900 কোটি টাকা নিয়ে নিয়েছে এস আলমের কোম্পানি। ব্যাংকের অর্ধেক টাকা একটা গ্রুপের পকেটে। আপনি 5 লাখ টাকা লোন চাইতে গেলে আপনার বাড়ির দলিল, আপনার বাবার দলিল, বিয়ের দলিল, চাকরির সার্টিফিকেট সব চায়। আর ওরা কাগজে কোম্পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে। এটা শুধু ইসলামী ব্যাংক না, সব ব্যাংকেরই একই চিত্র। বাংলাদেশ ব্যাংকের ডকুমেন্টে 6টা গ্রুপের নাম আছে: সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা, ওরিয়ন। এই 6টা গ্রুপের কাছে পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি, মানে আপনার টাকা আমার টাকা সব ওদের হাতে। অর্থনীতিতে একটা টার্ম আছে, রিলেটেড পার্টি লেন্ডিং। সহজ ভাষায় নিজের ব্যাংক থেকে নিজের কোম্পানিকে ঋণ দেওয়া। এটা কেন খারাপ? 3টা কারণ। প্রথমত, ক্রেডিট ইভ্যালুয়েশন হয় না। আপনি নিজের কোম্পানিকে ঋণ দিতে গিয়ে কি বলবেন কোম্পানি লস করবে? না। দ্বিতীয়ত, মনিটরিং হয় না। অন্য কেউ ঋণ নিলে ব্যাংক প্রতি মাসে খবর নেয়, নিজের কোম্পানি হলে নেয় না। আর তৃতীয়ত, রিকভারি হয় না। খেলাপি হলে ব্যাংক মামলা করে, নিজের কোম্পানির বিরুদ্ধে নিজে মামলা করবেন। ফলাফল, খেলাপি ঋণ বাড়ে, পুঁজি শেষ হয়, ব্যাংক দেউলিয়া। এই কারণে ব্যবসায়ীদের ব্যাংকের মালিকানা দিতে হয় না। সারা পৃথিবীতে সবখানে এই নিয়ম। আমাদের পাশের দেশ ভারতের কথাই ধরুন। 1969 সালের আগে ভারতের ব্যাংকগুলো ছিল ব্যবসায়ীদের হাতে। টাটা, বিড়লা সবাই ব্যাংকের মালিক, মানে ব্যবসায়ীরা ব্যাংকের টাকা নিজেদের বড় শিল্পে ঢালতো। ছোট শিল্প কারখানা বা কৃষক টাকা পেত না। 1969 সালের 19শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 14টা বড় ব্যাংককে জাতীয়করণ করেন এবং নিয়ম করে দেন ব্যবসায়ীরা ব্যাংকের মালিক হতে পারবে না। মানে টাটা, বিড়লা, আদানি, আম্বানি কেউ ব্যাংকের মালিক হতে পারবে না। সর্বোচ্চ 10% পর্যন্ত শেয়ার কিনতে পারবে, কিন্তু মালিক হতে পারবে না, প্রমোটর হতে পারবে না। কারণ ভারত জানে ব্যবসায়ী যদি ব্যাংকের মালিক হয় সে নিজের ব্যবসাকেই ঋণ দেবে, আর সেটাই হয়েছে বাংলাদেশে। আমেরিকায় এই নিয়ম হয় 1933 সালে। 1929 সাল আমেরিকায় শেয়ার মার্কেট ক্র্যাশ, মহামন্দা। কারণ কি? ব্যাংকগুলো মানুষের আমানতের টাকা নিয়ে শেয়ার মার্কেটে জুয়া খেলত। তখন প্রেসিডেন্ট রুজভেল্ট আইন করলেন, ব্যাংকের মালিক হতে হলে তোমাকে ব্যাংকিং কোম্পানি হতে হবে। গাড়ি কোম্পানি, তেল কোম্পানি ব্যাংক বানাতে পারবে না। তাই আজ আমেরিকায় মাইক্রোসফট বা গুগল বা ওয়ালমার্ট ব্যাংক খুলতে পারে না। ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়েও ব্যাংক খুলতে পারে না। আমেরিকা বোঝে, ভারত বোঝে, আমরা কেন বুঝি না? নাকি আমরা বুঝতে চাই না? সমাধান কি? মালিকানা আলাদা করতে হবে। ফিনান্সিয়াল প্রতিষ্ঠানই ব্যবসা করবে। কাপড়ের ব্যবসায়ী, জুতার ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী ব্যাংক বানাবে না। সর্বোচ্চ 10% পর্যন্ত শেয়ার কিনতে পারবে, বোর্ডে বসতে পারবে না। আর পরিবারতন্ত্র বন্ধ করতে হবে। আগের মতো এক ব্যাংকে এক পরিবারের সর্বোচ্চ একজন পরিচালক থাকতে পারবে, এমন নিয়ম করা হোক। আর সবচেয়ে বড় হলো ব্যাংক কমানো। 63টা ব্যাংক লাগে না। ভারতের অর্থনীতি বাংলাদেশের চেয়ে 10 গুণ বড়, তাদের 33টা ব্যাংকে চলে। আমরা কি এমন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলাম যে মুদি দোকানের মতো যখন তখন ব্যাংক খুলে বসছি? সরকার এরই মধ্যে ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নিয়েছে। আরো অনেক ব্যাংক একীভূত করা যেতে পারে, কিংবা চাইলে দুর্বল ব্যাংক পুরোপুরি বন্ধ করে দেওয়া যেতে পারে। সরকারকে বলছি, মনে রাখবেন, ব্যাংক কোনো ব্যবসায়ীর পকেট না, ব্যাংক হলো জনগণের ভরসা। ব্যাংক নিয়ে আমরা আরো কয়েকটি পর্ব করব। এক একটা ব্যাংক ধরে আমরা দেখিয়ে দেব কোন ব্যাংক কতটা ঝুঁকিতে। আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন। আমাদের সোজা কথা, মানুষ ভরসা করে ব্যাংকে টাকা রাখে, তাদের সেই ভরসা নষ্ট করা যাবে না। ভরসার জায়গাটা যখন কারো পকেটে যায়, তখন 63টা ব্যাংক থাকলেও একটাও ব্যাংক থাকে না। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি দেখেছেন। আমার মনে হয় ওনার কথাগুলো সত্য।
কিন্তু সত্য হলে যদি আমার কাছে সত্য মনে হয় তাহলে আমি সচেতন থাকবো। আর যদি আপনাদের কাছে সত্য মনে হয় তাহলে আপনারাও সচেতন থাকেন। আর যদি মিথ্যা মনে হয় তাহলে তো আর কিছু করার নাই। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভাইটির জন্য কিছু করে যায়েন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।